আমরা একটু সরে যাই, সাংবাদিক বন্ধুরা একটু সরে যাই। না না, আমি চাইছি আপনারা আমাদের ফ্ল্যাগটা দিন। থ্যাংক ইউ। ধরেন ফয়সাল ভাই, ধরেন। ধরুন, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল, আমাদের ঠিক আপনারা দেখেছেন এই পার্টিটা আমাদের লোগো এবং আমাদের এই মুহূর্তে লোগো নেই, এটা কালার আমরা, এবং আমরা পরবর্তীকালে আমাদের এই দুটি কালারের কারণ এবং তার ব্যাখ্যা আপনাদেরকে পরে আমাদের ওয়েবসাইটে গেল আপনারা পেয়ে যাবেন। আমাদের নিজস্ব একটি ওয়েবসাইট আছে যেটা প্রিন্ট মিডিয়া বন্ধু বান্ধবদেরকে করে দেবো। থ্যাংক ইউ। দর্শক, রাজ্যের মাটিতে অর্থাৎ এই বাংলায় আবার একটা রাজনৈতিক দলের উত্থান। এবার আরও এক পীরজাদা তিনি নতুন রাজনৈতিক দল তৈরি করলেন, এবং ইন্টারেস্টিং বিষয়টা আপনারা কজন লক্ষ্য করেছেন জানি না, এই পার্টিটার যে শর্ট ফর্ম সেটা কিন্তু JUP। আপনাদের মনে থাকবে কিছুদিন আগে আমাদের ওই মুর্শিদাবাদের এক বিধায়ক ছিলেন ভরতপুরের, এখন সাসপেন্ডেড, হুমায়ুন কবির, তিনিও নতুন দল তৈরি করেছিলেন এই গত ডিসেম্বরে। সেই দলের নামও কিন্তু, নামের যে শর্ট ফর্ম তাও কিন্তু JUP, সেটা হলো জনতা উন্নয়ন পার্টি। আর এই পীরজাদা যে দলটি তৈরি করলেন এটার নাম হচ্ছে জাতীয় উন্নয়ন পার্টি, যেটা শুধু আলাদা, ওটা জনতা, এটা জাতীয়। 2026 যে নির্বাচনটা হবে, সবচেয়ে বড় ব্যাপার, ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, যে সংখ্যালঘু ভোট, সেই ভোটটাকে কাটাছেঁড়া করার জন্য, ভাগ হয়ে যাওয়ার জন্য এতগুলো দল তৈরি হচ্ছে এই বঙ্গের বুকে। কেউ বলছে বিজেপির হয়ে মাঠে নামছে, আবার কারুর দাবি তৃণমূলই এই সমস্ত দলকে মাঠে নামাচ্ছে। আবার তারা নিজেরা দল, যারা এই ধরনের দলগুলো তৈরি করছেন, তারা বলছেন যে বাংলার বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে, সাম্প্রদায়িক যে রাজনীতি তার বিরুদ্ধে, সেই ঘৃণার বিরুদ্ধে উন্নয়নের পক্ষে তারা এই দল ঘোষণা করেছেন। সে যাই হোক, লোকে যাই বলে বলুক, লোকে যতই মন্দ বলুক, কেউ ভালো বলুক, তিনি একটি নতুন দল তৈরি করেছেন। এবারে আমি বলি যে এনার পরিচয় অনেকেই হয়তো চিনে থাকতে পারেন, আবার অনেকেই চিনবেন না। ঠিক ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকী কিংবা নওশাদ সিদ্দিকী যারা ISF তৈরি করেছিল, ঠিক তাদের মতোই ইনিও একজন পীরজাদা। ইনি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার অন্তর্গত প্রতাপপুর দরবার শরীফ, সেই প্রতাপপুর দরবার শরীফের একজন পীরজাদা। ইনি এই রাজনৈতিক দল প্রতিষ্ঠার আগে থেকেই ইনি কিন্তু একটি অরাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একটি সংগঠন চালাতেন স্বেচ্ছাসেবামূলক। তিনি বিভিন্নভাবে বন্যাত্ম মানুষ থেকে শুরু করে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতেন। তার একটি সংগঠন ছিল, নাম হচ্ছে AIMA, আইমা, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন। এই সংগঠন, অরাজনৈতিক সংগঠন তিনি রান করতেন, চালাতেন, এবং হঠাৎ করেই তিনি কিন্তু 2026 নির্বাচনের আগে JUP অর্থাৎ জাতীয় উন্নয়ন পার্টির তিনি একটি নতুন দল ঘোষণা করে দিলেন। কলকাতার প্রেস ক্লাবে তারা দল ঘোষণা করে দেয়, এবং এনার নাম আমি বললাম আগেও যে পীরজাদা রুহুল আমিন, এনার নাম সৈয়দ রুহুল আমিন। ইনি মেদিনীপুর জেলার প্রতাপপুর দরবার শরীফের একজন পীরজাদা। তারা বলেছেন যে 15টি আসনে তারা লড়বেন। 15টি আসনে লড়ার মধ্যে 3টে জেলায় তারা লড়বেন। জেলাগুলি কি কি? হাওড়া, পূর্ব মেদিনীপুর, আর একটা হচ্ছে কলকাতা। এই 3 জেলায় মোট 15টি আসনে তারা লড়াই করবেন। এইবারে যেটা বিষয় সেটা হচ্ছে
হুমায়ুন কবিরের যে জনতা উন্নয়ন পার্টি তার সাথে নামের মিল কেন, এটা নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়, বললেন যে হুমায়ুন কবির সাহেব বা হুমায়ুন ভাই কেন তার দলের নাম জেইউপি রাখলো জানি না, কারণ কোনো একটা নাম সিলেকশন করার সময় ওই নামটা দেখে নেওয়া হয় ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে এই নামের কোনো রাজনৈতিক দল আগে থেকে রেজিস্টার্ড আছে কিনা। সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন, অর্থাৎ পীরজাদা রুহুল আমিন বলছেন, আমাদের যে দল জাতীয় উন্নয়ন পার্টি, এটা কিন্তু 2024-এ রেজিস্টার্ড করা হয়ে গেছিল আমাদের, আমরা প্রকাশ করিনি কিন্তু আমাদের রেজিস্টার্ড করা ছিল 2 বছর আগে। তো হুমায়ুন কবির তো নতুন গেছে, তো সেখানে ইলেকশন কমিশনের দেখা উচিত ছিল, এরকম একটা কিছু বলতে চাইলেন। তো যাই হোক, সেটা নিয়ে আর বিস্তারিত যাচ্ছি না। মেন আজকের বক্তব্যটা হলো যে তারা বলছে যে বিজেপি বাদে যে কোনো দলের সাথে রাজনৈতিকভাবে তারা কিন্তু ভোটের ময়দানে জোটবদ্ধ হতে পারে। হ্যাঁ, বিজেপি বাদে যে কোনো দলের সাথে তারা জোট করে রাজনীতির ময়দানে আসতে পারে, যদি না হয় সেক্ষেত্রে তারা কিন্তু এককভাবেই লড়বেন। আর যেটা বললাম, 3টে জেলার 15টি আসনে তারা লড়াই করবেন। এদিকে তারা বলছেন বিজেপি বাদে যে কোনো দল মানে তৃণমূলের সঙ্গেও কি জোটে যেতে পারেন, এই প্রশ্ন যখন করা হলো তখন তারা বলল অবশ্যই যেতে পারি যদি তৃণমূল রাজি থাকে। অন্যদিকে আবার তারাই বলছে যে তৃণমূলও দুর্নীতিতে জর্জরিত, তৃণমূল বর্তমানে আগে ভালো থাকলেও বর্তমানে তারাও বিজেপির মতো সাম্প্রদায়িক রাজনীতি করছেন, তারাও বঙ্গের বুকে মন্দির মন্দির করছেন। সেক্ষেত্রে আবার একদিকে যখন এটা বলছেন, আরেকদিকে বলছেন সাম্প্রদায়িক যে রাজনীতি চলছে সারা দেশ জুড়ে, সেই বিজেপিকে আটকাতে যদি আমাদেরকে তৃণমূলের সঙ্গে জোটে যেতে হয় তাহলে আমরা যেতে রাজি। একাংশের মতে যে বলা হচ্ছে যে এই দলটা আইএসএফ বা হুমায়ুন কবিরের দল যতটা প্রভাব ফেলতে পারবে, এই যে ইউপি অর্থাৎ জাতীয় উন্নয়ন পার্টি, এরা কিন্তু সেইভাবে প্রভাব ফেলতে পারবে না। ওই আইমা প্রথম এনার যে অরাজনৈতিক সংগঠন ছিল তার যে অংশ, তাদের যে লোকবল বা তাদের যে সংগঠনের সাপোর্টার যারা রয়েছে সেই তারাই কিন্তু এই দলটার প্রতি ভরসা রাখবে বলেই মনে করা হচ্ছে। বাকি গোটা রাজ্য জুড়ে বা ওই 3 জেলার সংখ্যালঘুদের ওপর প্রভাব তেমন এই দল ফেলতে পারবে না, এমনটা অনেকাংশের মত। এবার দেখুন, এখানে কয়েকজনকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে কারা কারা এই দলের কে কোন পদে রয়েছে। আগে দেখুন, তারপরে আমি শোনাবো যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বলছেন তারা। শুনুন। ফয়সাল সাহেব পার্টির কোর মেম্বারের মধ্যে একজন, আমাদের মাস্টার বদরুজ্জা মহাশয়। ফয়সাল আলী সাহেব আগামী নির্বাচনের ওনার হাতে দায়িত্ব আছে, যে সমস্ত নির্বাচন ক্ষেত্রগুলো আমরা লড়ব তার প্রধান উপদেষ্টা হিসাবে ফয়সাল আলী সাহেবকে অ্যাপয়েন্ট করা হয়েছে। পার্টির জেনারেল সেক্রেটারি বিষ্ণুপদ পণ্ডা মহাশয়, আমাদের স্পোক্স পারসন জানাব আরমান কবির সাহেব, আরমান সাহেব কলকাতা থেকে, ফয়সাল সাহেব কলকাতা থেকে, এবং আমি সৈয়দ রুহুল আমিন পার্টির প্রেসিডেন্ট। শুনলেন, দেখলেন যে এই দলের 4-5 জনকে উনি পরিচয় করিয়ে দিলেন কে কোন পদে রয়েছেন। এরপরে সাংবাদিকদের কয়েকটা প্রশ্ন আমি বেছে রেখেছি আপনাদের জন্য, সবগুলো তো শোনাতে পারবো না, অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো কয়েকটা প্রশ্ন আপনারা দেখুন কি বলছেন তারা। এখন আমরা তৈরি করেছি 15 সিটে 15 সিটে আমরা ইলেকশন লড়ব, ঠিক আছে? পূর্ব মেদিনীপুর আছে, হাবড়া ডিস্ট্রিক্ট আছে, কলকাতা আছে। এই 3টে ডিস্ট্রিক্টে আমরা মানে আমাদের সংগঠনে এই 3টে ডিস্ট্রিক্টে আমরা অ্যাক্টিভ, ঠিক আছে? যেখানে আমরা একটা এফেক্ট আমরা ডালতে পারি, আর ওই 15 সিটে আমরা ইলেকশন লড়ব। না, রুহুল আমিন ভাইজান প্রার্থী হবেন না, ওনাদের নেতৃত্বে আমরা মানে যত আমরা প্রার্থী দিব ওনার নেতৃত্বে আমরা ইলেকশন লড়ব। দেখেন, আমাদের একটা আইডিওলজির লড়াই আছে, আইডিওলজি যদি মেল খাবে আমরা কারো সঙ্গে আমরা বিজেপি ছাড়া জোট করতে পারি। देखिए, पूरे हिंदुस्तान में एक পুরো ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক বাতাবরণ রয়েছে। এখন ওই সাম্প্রদায়িক শক্তিকে যদি দূর করার জন্য যদি আমাদের কারো সঙ্গে যদি কম্প্রোমাইজ করতে পারি, দরকার হবে আমরা করব। বিজেপি তো এখানে ক্ষমতায় নেই, এখানে ক্ষমতায় তৃণমূল আছে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে আপনাদের? অনেক অভিযোগ আছে। তৃণমূল কংগ্রেসও এখন সাম্প্রদায়িক মানে
পলিটিক্স আরম্ভ করে দিয়েছে, উনিও মন্দির মন্দির করছেন, যা বাংলার মাটি এসব পছন্দ করে না। গত 70 বছর মানে বাংলার মাটি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে। এখন এই 4-5 বছর, গত 4-5 বছর আপনি দেখছেন যে বাংলা মাটি থেকে আবার আরম্ভ হয়েছে সাম্প্রদায়িক রাজনীতি। এই রাজনীতিকে ভাঙার জন্য আমরা দলটা তৈরি করেছি। শুনলেন প্রশ্নগুলো? তাহলে আবারও এই বঙ্গে নতুন একটা রাজনৈতিক দলের উত্থান, আর সেই রাজনৈতিক দল তৈরি করলেন আরেক পীরজাদা, আবার বলা যায় আরেক ভাইজান। মানে যেমন আব্বাস সিদ্দিকী ভাইজানের পরিচিতি গোটা রাজ্য জুড়ে, যেমন নওশাদ ভাইজানের পরিচিতি গোটা রাজ্য জুড়ে, ঠিক তেমন এই পীরজাদা, যেহেতু তিনি একটা অরাজনৈতিক সংগঠন বহু বছর ধরে চালিয়ে আসছেন, সেই অরাজনৈতিক সংগঠনের ভিত্তিতে গোটা রাজ্যের কাছে তিনি পরিচিত না হলেও কিছু কিছু অঞ্চলে, বেশ কিছু অঞ্চলে তিনি কিন্তু ভাইজান নামেই পরিচিত। তার নাম সৈয়দ রুহুল আমিন। কি মনে হয় দর্শক আজকের এই প্রতিবেদনে? এই যে নতুন দল, রাজনৈতিক দল খুলল, এতে লাভ বা ক্ষতি কার? আর সংখ্যালঘু সমাজেরই বা কতটা লাভ বা ক্ষতি হবে? কি মনে হয়? এই এতগুলো দল যদি হয়ে যায়, যদি জোটবদ্ধভাবে লড়াই করে, সেক্ষেত্রে কংগ্রেস আপনারা জানেন তারা জোট করবে না বলেই দিয়েছে, তারা এককভাবে লড়বে। এদিকে হুমায়ুন কবির আর আইএমএমের একটা জোট হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু হুমায়ুন কবির আর আইএমএমের সঙ্গে আবার আইএসএফ আর সিপিআইএম জোট হয়তো শেষ মুহূর্তে গিয়ে হবে না। সেক্ষেত্রে সিপিআইএম আইএসএফ আলাদাভাবে লড়লো, হুমায়ুন কবির আর আসাদুদ্দিন ওয়াইসির আইএমএম একটা আলাদা এককভাবে লড়লো, এনারা আলাদাভাবে লড়লো, কংগ্রেস আলাদাভাবে লড়লো। এইভাবে যদি সবাই আলাদাভাবে লড়ে, সেক্ষেত্রে যে বিরোধী ঐক্যর মধ্যে তো ফাটল ধরবেই। বিরোধী ঐক্যে সবাই একসাথে লড়লে যে ভোটটা এককাট্টাভাবে বিরোধীতে পড়তো এবং বিরোধীরা বেশ কিছু বিধায়ক হয়তো বাংলার বুকে পেয়ে যেতেন, সেটা কিন্তু আর হবে না, এমনটা কিন্তু বলা যায়। আপনাদের কি মনে হয় এই ছোট ছোটভাবে দলবদ্ধভাবে লড়াই করে বঙ্গের ভোটে কাকে সুবিধা পাইয়ে দিচ্ছে এই সমস্ত দলগুলো, নাকি সত্যি উন্নয়নের লক্ষ্যেই তারা নেমেছে? বলবেন আপনাদের মতামত। এবং এই দল আগামী দিনে 15 আসনে লড়বেন বলছেন, আদেও কোনো প্রভাব বিস্তার করতে পারবেন? অন্যদিকে তৃণমূলের সঙ্গে জোটও চাইছেন, তৃণমূল কি এই সমস্ত দলকে পাত্তা দেবে? কি মনে হয় জানাবেন আপনাদের মতামত। আপনারা দেখতে থাকুন N24 টিভি। আবার আসবো নতুন কোনো প্রতিবেদনে। আজকের মতো এখানেই শেষ করছি।